হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একটা সাপ ধরে পলিথিনের মধ্য করে ভাবির বালিশের নিচে রেখে দিয়েছিলাম। বলেই হো হো করে হেসে উঠল। আমি তো চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে বললাম, বর্মা ভয় পাইনি? বাবা হাসতে হাসতে বললেন, ভয় পাইনি। আবার ভয় পেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল। আমি যেন অবাকের উপর অবাক হচ্ছি। বাবা, তুমি এসব করেছ? কেউ তোমাকে কিছু বলেনি? বাবা হাসি থামিয়ে বললেন, বলেনি। আবার তোর দাদা আমাকে এক সপ্তাহ বাড়িতে ঢুকতে দেয়নি। এক সপ্তাহ আমি শুধু পালিয়ে পালিয়ে বেরিয়েছি। এরপর যখন বাড়িতে ফিরলাম, তোর দাদা জোর করে আমাকে সেনাবাহিনীতে ঢুকিয়ে দিল। সেখানেই ইতি ঘটল আমার হাসিখুশি ভরা জীবনে। তোর দাদা আমার জীবনের 12টা বাজিয়ে দিল। এরপর শুরু হলো শুধু কষ্ট আর কষ্ট। জীবন যে কত কঠিন সেনাবাহিনীতে ঢোকার পর বুঝতে পারলাম। এক সময় আমি তোর দাদার 14 গোষ্ঠী উদ্ধার করতাম, কিন্তু এখন সেলুট করি তাকে। বাবা যদি সেদিন আমাকে সেনাবাহিনীতে না ঢুকিয়ে দিতেন, তাহলে আজ হয়তো আমি মানুষের কাছ থেকে এতটা সম্মান পেতাম না। বুক ফুলিয়ে মাথা উঁচু করে সমাজে চলতে পারতাম না। সেনাবাহিনীতে ঢোকার 3 বছর পর বাড়ি ফিরলাম। এর আগেও ছুটি পেয়েছিলাম বেশ কয়েকবার, কিন্তু বাবার উপর ভীষণ রাগ ছিল, এজন্য বাড়ি আসিনি। বাড়িতে আসার পর বাড়ির লোকজন ভীষণ খুশি। মা তো কান্নাকাটি করে একদম শেষ অবস্থা। এতদিন পর ছেলে বাড়িতে ফিরেছে। আমাদের বাড়িতে একদম উৎসব লেগে গেল। বাবাও ভীষণ খুশি। আমাকে তার বুকে টেনে নিয়ে বললে, ছেলে আমার বড় হয়ে গেছে, ছেলের বিয়ে দিতে হবে। ছেলের জন্য একটা ভালো পাত্রী খুঁজো। আমার 1 মাসের ছুটি ছিল। বাবা চাচ্ছিলেন এর মধ্যেই আমার বিয়েটা সেরে ফেলতে। বাড়িতে আমার বিয়ের কথা চলছে, আমি তো লজ্জায় কারো সামনে যেতে পারি না। আমি বাবাকে প্রশ্ন করলাম, কেন বাবা, এত লজ্জা পাওয়ার কি আছে? বাবা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, আমি কি তোদের মতো বেহায়া যে লজ্জা শরমের মাথা খেয়ে ডেং ডেং করে নাচতে নাচতে বাড়ি শুদ্ধ ঘুরে বেড়াবো? তোদের তো লজ্জা শরম কিছু নেই। বাবার সামনে 32টা দাঁত বার করে হাহা করে হাসতে হাসতে বলে ফেলিস, বাবা আমি বিয়ে করব। একটু লজ্জাও করে না। আমি অন্যদিক হয়ে মুখ বাঁকাতেই বাবা একটা ধমক দিয়ে বলল, গরুর পাছার মতো মুখ বানিয়েছিস কেন? এরপর কি হলো শোন। তোর দাদাজান আমাকে পাত্রীর ছবি দেখালে। পাত্রীর ছবি দেখেই আমার পছন্দ হল। সামনাসামনি পাত্রী দেখতে গেলাম। বাবা আমার পিঠে একটা চাপড় মেরে বলল, তোদের মতো না বুঝলি যে একা একাই সব কাজ সেরে ফেলব। তোর মা সামনে এসে বসলো, আমি তো লজ্জায় সেদিন তার দিকে তাকাতেই পারিনি। বিয়ে ঠিক হয়ে গেল, ফেরার পথে তোর মার হাতে একটা চিঠি দিয়ে এলাম। আহ কি প্রেম! কথাটা বলতেই বাবা আবার আমার পিঠে একটা চাপড় মেরে বলল, তোদের মতো জঘন্য প্রেম না বুঝলি। তোদের জেনারেশনের ছেলেমেয়েরা তো বিয়ে ঠিক হতে না হতেই, হ্যালো সোনা পাখি, তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আরও কত ধরনের অশ্লীল কথাবার্তা বলে। আমি ধীর কণ্ঠে বললাম, বাবা তোমাদের সময় মোবাইল ছিল না, তাই তোমরা কথা বলতে পারোনি। তোমাদের সময় যদি মোবাইল থাকতো তাহলে তোমরাও কথা বলতে। বাবা আবার একটা ধমক দিয়ে বলতে শুরু করলো, চিঠি দিলাম, কিন্তু সেই চিঠির উত্তর এলো না। আমার তো রাতের ঘুম হারাম হয়ে গেল। কোনো কিছু ভালো লাগে না। চোখ বন্ধ করলেই তোর মার ছবি চোখে ভেসে ওঠে। সময় যেন কিছুতেই পার হয় না। এদিকে তোর দাদাজান পলিটিক্স খাটিয়ে আমার বিয়ের ডেট ফিক্স করলেন, যেদিন আমি চট্টগ্রামে ফিরে যাব তার ঠিক আগের দিন। আমার বাপ কত বড় হিটলার ছিল, সেই তুলনায় আমি কত ভালো একবার কি ভেবেছিস? আমি আর থাকতে না পেরে একদিন রাতে লুকিয়ে তোর মার সঙ্গে দেখা করতে গেলাম। তোর নানার বাসায় পৌঁছানোর পর পড়লাম আরেক বিপদে। তোর মা কোন রুমে থাকে তা তো আমি জানি না। অনেক কৌশল করে তোর মার রুম খুঁজে বের করলাম। জানালার ঠক ঠক শব্দ শুনেই আমার সুন্দরী বউটা চোর চোর বলে চিৎকার করে উঠল। আমার তো মাথা আউলে গেল। কেউ যদি এখন আমাকে এখানে দেখে ফেলে তাহলেই তো সর্বনাশ। সবাই কি ভাববে? বিয়ের আগেই চৌধুরী বাড়ির ছোট ছেলে। ছিছি! আমি আর উপায় না পেয়ে পাশের পুকুরে নেমে পড়লাম। শীতের রাত, কনকনে ঠান্ডা পানি। যদিও আমার অভ্যাস আছে ঠান্ডা পানির মধ্যে থাকা, কারণ ট্রেনিং করার সময় কোনো কিছু ভুল হলে অফিসাররা আমাদের ঠান্ডা পানিতে নামিয়ে দিত। তোর নানাজান দলবল নিয়ে চোর খুঁজতে বেরোলো। চোর না পেয়ে যখন তারা বাড়িতে ফিরল তখন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বিয়ে হলো তোর মার সঙ্গে আমার, কিন্তু তার চাঁদ মুখখানি দেখার সৌভাগ্য হলো না, কারণ সে ইয়া বড় লম্বা ঘুমটা দিয়ে তার মুখখানি ঢেকে রেখেছিল। ভেবেছিলাম বাসর ঘরে ঢুকেই বউয়ের চাঁদ মুখটা দেখতে পাবো, কিন্তু বাসর ঘরে ঢুকে দেখলাম আমার বউয়ের জায়গায় তোর দাদাজান বসে আছেন। তিনি জানালেন আজ নাকি আমার সঙ্গে ঘুমানোর খুব ইচ্ছা জেগেছে তার মনে। তিনি আজ রাত আমার সঙ্গে ঘুমাবেন। এমন ইচ্ছার কোনো মানে হয় বল? বাসর রাত নিয়ে সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে।
আমারও স্বপ্ন ছিল তোর মায়ের কোলে মাথা রেখে গলা ফাটিয়ে উত্তম কুমারের মতো গান গাইব, কিন্তু তোর দাদাজান আমার স্বপ্নের 12টা বাজিয়ে দিলেন। আমি বেশ বুঝতে পারলাম বাবা বড় ভাইয়ের বাসর রাতের করা দুষ্টুমির বদলা নিচ্ছেন আমার সাথে। তোর মার মতো সুন্দরী বউ রেখে আমি ঘুমাচ্ছি তোর দাদার সাথে, তার মধ্যে পরের দিন আমি চলে যাব। বউয়ের সাথে আবার কবে দেখা হবে ঠিক নেই। সেদিন আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি তোকে বলতে পারবো না। রাগে ক্ষোভে আমি সেদিন ভোর হওয়ার আগেই কারো সঙ্গে দেখা না করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমি আস্তে আস্তে বললাম, ও আচ্ছা, তাই তো বলি, তুমি হিটলারের মতো কেন? তোমাদের রক্তে তো হিটলারই মিশে আছে। বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। কিছু বললি? না মানে বললাম, দাদাজান তোমার সঙ্গে কাজটা একদম ঠিক করেনি। হ্যাঁ, এখন তোকে এখানে যে জন্য এনেছি সেটা শোন। তুই তো শুভর বাসর রাতের 12টা বাজিয়েছিস, এখন তোকে ওর বাসর রাতের 14টা বাজাতে হবে। আমি অবাক হয়ে বললাম, কেন বাবা? বাবা একটু রাগী কণ্ঠে বললেন, ওই শয়তানটার নাকি বৃষ্টির সঙ্গে আগে থেকেই ইটিস পিটিস ছিল। ও আমার চোখের আড়ালে এসব করেছে, তার শাস্তি তো ওকে পেতেই হবে। আমি অবাক হওয়ার ভান করে বললাম, বলো কি বাবা? ভাইয়ার আগে থেকেই ভাবির সঙ্গে ইটিস পিটিস ছিল? বাবা আমাকে এক ধমক দিয়ে বলল, ডং করো আমার সঙ্গে। তুই যে আগে থেকেই সব জানিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আর ইটিস পিটিস কিরে? ভদ্র ভাষায় কথা বলতে পারিস না? বলবি সম্পর্ক ছিল। তুমিও তো ইটিস পিটিস বললে। আমি বললেই তোকে বলতে হবে? সরি। আচ্ছা বাবা, কিভাবে ভাইয়ার বাসর রাতের 14টা বাজাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটুকু যদি করতে না পারিস তাহলে এত টাকা খরচ করে তোকে ইঞ্জিনিয়ার বানিয়ে আমার লাভ কি হলো? একটু পর আমি সবাইকে আমার রুমে ডাকবো, তুই তখন গিয়ে ওদের খাটের নিচে ঢুকে পড়বি। ওর খাটের নিচে তো হাবিজাবি জিনিসপত্র দিয়ে ভরা, এমনভাবে লুকাবি যাতে তোকে খুঁজে না পায়। তোর কাজ হবে ওদের বিরক্ত করা, ওদের এক মুহূর্তের জন্য ঘুমাতে দিবি না। আমি চোখ বড় বড় করে বাবার দিকে তাকালাম। বাবা আমার কাঁধে হাত রেখে আমাকে নির্ভয় দিয়ে বললেন, ভাবিস না, আজ ওদের মধ্যে সে রকম কিছু হবে না। তুই ব্যাং দেখিয়েই মেয়েটাকে দুর্বল করে ফেলেছিস। এরই মধ্যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার সঙ্গে বাবার সম্পর্কটা কি রকম। শুধু আমার সঙ্গে না, বাবা ভাইয়ার সঙ্গেও খুব ফ্রেন্ডলি। কিন্তু মাঝে মাঝে বাবার যে কি হয়। আমি বললাম, কিন্তু বাবা এটা করা কি ঠিক হবে? বাবা একটু রেগে বললেন, তুই এত কথা বলিস কেন? আমি তোরে যেটা করতে বলছি ওটাই করবি তুই। আরশাফ চৌধুরীর সঙ্গে ধোঁকাবাজি, এর শাস্তি ওকে পেতে হবে। তো যেমন কথা তেমন কাজ। আমি সুযোগ বুঝে ঢুকে পড়লাম ভাইয়ার খাটের নিচে। রুমের লাইট বন্ধ হলো। ভাই আর ভাবির মধ্যে রোমান্টিক কথাবার্তা চলতেছে। আমি কান খাড়া করে শুনতেছি। আমার ভাই যে এত রোমান্টিক তা আমার জানা ছিল না। হঠাৎ করে বাবার কথা মনে পড়তেই পকেট থেকে একটা মার্বেল বের করে ফ্লোরে ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওরা দুজন কেঁপে উঠল, কিন্তু থামল না ওদের কথোপকথন। একটু পর আমি আরও 4-5টা মার্বেল ছুঁড়ে মারলাম ফ্লোরে। ভাবি ভয় পেয়ে ফিসফিস করে বলল, তোমাদের বাড়িতে ভূত আছে নাকি? আরে না, ভূত কোথা থেকে আসবে? দাঁড়াও, আমি দেখতেছি। ভাইয়া খাট থেকে উঠে লাইট অন করল। এরপর পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন কিছু পেল না, তখন লাইট অফ করে আবার বেডে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আমি খাটের নিচে টুকটুক করে শব্দ করতে যাব, ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। আমি ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম। 5 সেকেন্ড রিং হয়ে কেটে গেল। ততক্ষণের যা বোঝার বুঝে ফেলেছে। কোন ফকির নিজে এখন আবার মিস কল দিল। এই ফকিন্নিকে পেলে যে আমি কি করব? আল্লাহই জানে এখন ভাইয়া আমার কি অবস্থা করবে। আল্লাহ, তুমি এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও। আমি কথা দিলাম জীবনে আর কোনো মেয়েদের দিকে তাকাব না। ও একটা কথা, ভাইয়া শালিগন এই তালিকার বাইরে থাকবে। ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, নীল খাটের নিচ থেকে বেরিয়ে আয়। কি আর করার, বাধ্য হয়েই আমি খাটের নিচ থেকে বেরিয়ে এলাম। ভাইয়ের চোখ থেকে এখন অগ্নি উদ্গীরণ শুরু হয়েছে। ভাইয়া চোখ মুখ শক্ত করে বলল, হারামজাদা, তুই এ রুমে কি করিস? আমি মাথা নিচু করে বললাম, ভাইয়া খাটের নিচে একটা ব্যাঙ ছিল, ওটাকে খুঁজতে আসছিলাম। হঠাৎ করে তোমরা রুমে ঢুকে পড়লে, তাই আর রুম থেকে বেরোতে পারিনি। ভাইয়া আমাকে মারার জন্য এগিয়ে এলে ভাবি তাকে আটকালেন। আমি দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। আসার সময় শুনলাম ভাবি বলছেন, ছি, তুমি কি সব বলছিলে? ও নিচে থেকে সব শুনে ফেলেছে। ভাগ্যিস আমাদের মধ্যে কিছু হয়নি, তাহলে কি হতো? আচ্ছা, তোমার ভাই এত ফাজিল কেন বলো তো? তোমার বাবা মা, তুমি সবাই ভালো, তোমার ভাই এরকম ফাজিল কেন বলো তো? উত্তরে ভাইয়া কি বলল তা আমি শুনতে পেলাম না।
আমি বাবার রুমের সামনে গিয়ে নক করে বললাম, বাবা আমি তো ধরা খেয়ে গেছি। বাবা জেগেই ছিলেন। তিনি রুমের মধ্যে থেকেই বললেন, তুই তো একটা গাধা, তোকে দিয়ে কিছু করা সম্ভব না। এখন যা করার আমাকেই করতে হবে। এই তুমি কি দিন দিন ছোট হচ্ছ? ওরা নতুন বিয়ে করেছে, ওদেরকে কি তুমি একসাথে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? লক্ষ্মী সোনা আমার, তুমি চুপচাপ শুয়ে থাকো। আমার কাজ আমাকে করতে দাও। ভুলে যেও না তোমার শ্বশুর মশাই আমার সঙ্গে কি করেছিলে। তাই বলে তুমি সেই প্রতিশোধ তোমার ছেলে মেয়েদের সাথে নিবে? এটা কি ঠিক বলো? আমার লক্ষ্মী সোনা পাখি, এটা আমাদের বংশের পরম্পরা। যে বিয়ে করবে তাকেই এসব ফেস করতে হবে। তাই আমাকে আমার কাজ করতে দাও। বাবা রুম থেকে বেরিয়ে এলেন। ভাইজা রুমে গিয়ে ভাইয়াকে ডেকে একটু চিন্তিত স্বরে বললেন, তোর মা একটু অসুস্থ হয়ে পড়ছে। তোর বউকে একটু পাঠিয়ে দে না তোর মার কাছে। আজ রাতটা তোর বউ তোর মার সঙ্গে থাকুক। বাবার কথা শেষ হতে না হতেই ভাইয়ের হাসিমাখা মুখে নেমে এলো অন্ধকারের ছায়া। ভাবিকে দেখলাম মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে এলো। সোজা চলে গেলেন মার রুমে। তাকে দেখে খুব চিন্তিত মনে হলো। ভাবি মার পাশে বসে মার হাত ধরে আস্তে আস্তে বললেন, মা কি হয়েছে আপনার? শরীর কি বেশি খারাপ? মা অবাক চোখে বাবার দিকে তাকালেন। আমিও তাকিয়েছিলাম বাবার দিকে। দেখলাম বাবা চোখ টিপ দিয়ে মুচকি হাসলেন। একটু পর আমি ভাইয়া আর বাবা রুম থেকে বেরিয়ে এলাম। বাবা ভাইজাকে উদ্দেশ্য করে বলল, শুভ, আজ না তোর বাসর রাত। যা, তুই এখানে কি করছিস? ভাইয়া করুণ চোখে বাবার দিকে তাকালো। এরপর অসহায়ের মতো করে বলল, আমার বউকে নিজের বউয়ের সেবায় লাগিয়ে এখন মজা নিচ্ছ? বাবাকে দেখলাম মিটিমিটি হাসছেন। আমি ভাইয়াকে জ্বালানোর জন্য বললাম, ভাইয়া বউ ছাড়া তো বাসর হয় না, তবে আমার কাছে 2টা কোলবালিশ আছে। তুমি চাইলে আজ রাতের জন্য একটা তোমাকে ধার দিতে পারি। আজ না হয় কোলবালিশ দিয়েই কাজ চালিয়ে নাও, বলেই আমি দাঁত কেলিয়ে হাসলাম। ভাইজা অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে বলল, মজা নিচ্ছিস? সমস্যা নাই, একদিন তোকেও এসব ফেস করতে হবে। সেদিন আমি মজা নিব আর তুই ঠেলা বুঝবি। বাবা আবার রুমের মধ্যে গিয়ে বলল, বৌমা এক রাত স্বামীর সঙ্গে না থাকলে কিছু হবে না, বুঝলে? আজ না হয় আমার সুন্দরী বউটার একটু সেবা যত্ন করলে। ইস যাও তো এখান থেকে, অসভ্য লোক একটা। ছোট বড় কিছু দেখে না, সব সময় অসভ্যতামি। বাবা রুম থেকে বেরিয়ে এলেন। ঠিক তখনই শুনতে পেলাম ভাবিমাকে বলছে, বাবা তো দেখি সত্যিই একটা হিটলার। বাবার কানেও কথাটা পৌঁছেছে। বাবা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই ও কি বলল? আমি হিটলার? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। পরের দিন সকাল হতে না হতে বাবা আমাকে ডাকতে লাগল, নীল, এই নীল উঠ। ইস বাবা, একটু ঘুমাতে দাও না, রাতে তো ঠিকমতো ঘুমাতে পারিনি। তুই উঠবি নাকি লাথি খাবি? তাড়াতাড়ি উঠ, বাজারে যেতে হবে। কি আর করার, বাবার অর্ডার, তাই উঠে ফ্রেশ হয়ে বড় বড় ব্যাগ হাতে বাজারে গেলাম। বাবাকে দেখলাম 7 কেজি ওজনের একটা কাতলা মাছ কিনা। এরপর দেখলাম অনেকগুলো ছোট মাছ কিনল। বাবার মতলব কি আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বাবা, তুমি কি এসব মাছ ভাবিকে দিয়ে কাটানোর প্ল্যান করছো? বাবা আমার দিকে তাকিয়ে এমন ভিলেনি হাসি দিল, যেটা তামিল সিনেমার ভিলেনদের ফেল করাবে। আমাকে হিটলার বলা, এবার দেখবে হিটলার কি জিনিস। আজ যে ভাবির কি হবে আল্লাহ ভালো জানেন।